সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন, আর এই আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ মহাসচিব জনাব গোলাম মোস্তফা ভুঁইয়া। মোস্তফা, আপনাকে ভিওডি বাংলা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। ভিওডি বাংলা দর্শক শ্রোতা এবং যারা কলা কৌশলী আছেন সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা রাজনীতি আলোচনা শুরু করতে চাই জামাত ইস্যু দিয়ে। আসলে জামায়াতের একজন নেতা, তিনি সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন। প্রধান উপদেষ্টার যে টিম, সেই টিমের সাথে তিনি ছিলেন। সেখানে একটি অনুষ্ঠানে তিনি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে ভারত নিয়ে তিনি একটি মন্তব্য করেছেন যে আগামী দিনে যদি জামাত ইসলাম ক্ষমতায় যায় সেটি আছে, পাশাপাশি আছে যে ভারতের সাথে যদি একটি যুদ্ধ হয় তাহলে জামাত ৭১ সালে যে মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগটি পায়নি সেটি পাবে। ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের রাজনীতিটা খুব মাঝে মধ্যে মনে হয় যে স্ববিরোধী অবস্থান। জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব অত্যন্ত জ্ঞানী মানুষ। ওনারা ওই অতি জ্ঞানী হতে যে মাঝে মধ্যে এমন কিছু কথা বলে ফেলেন যেটা অনেক সময় আমার কাছে মনে হয় যে তাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে। এখন ১৯৭১ সালে তাদের কি ভূমিকা ছিল এটা সকলেরই জানা, এবং রাজনৈতিক সিদ্ধান্তে ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে। তাদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্ত হয়তো ভুল হয়েছে এবং জনগণ সেটা বিচার করবে। কারণ ভারতের সাথে যুদ্ধ হবে, সেই যুদ্ধে তারা অবস্থান গ্রহণ করবে কোথায়, সেটা এখনই বলার সময়টা কি? তাহলে কি যুদ্ধ অবশ্যম্ভাবী? এমন কোনো কাজ কি আমরা করছি যেটার মধ্য দিয়ে ভারত বাংলাদেশের যুদ্ধ অনিবার্য হয়ে যাচ্ছে? নিশ্চয়ই এটা করছি না। আমরা বাংলাদেশের প্রতিবেশী হিসাবে ভারতকে আমরা সকল সময় চাই সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব। এবং আমি যেটা বলি যে বড় প্রতিবেশী হিসেবে, হ্যাঁ, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ অবশ্যই ভারতের একটি ব্যাপক অবদান আছে, আমরা সেটাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি অবশ্যই। কিন্তু তার মানে এটি নয় যে আপনি আমার স্বাধীনতা যুদ্ধ অবদান রাখার পর আবার আমার স্বাধীনতাকে হরণ করবে। সেই কারণে বাংলাদেশের জনগণ কখনোই আসলে ভারতকে বন্ধু হিসেবে মেনে নিতে পারে না। কারণ তার আচরণটা হচ্ছে অনেকটা বড় ভাই সুলভ। সে প্রতিবেশী, সৎ প্রতিবেশী হিসাবে কখনো তার কোনো প্রতিবেশীর সাথে কিন্তু সে সততার জায়গাটি স্পষ্ট করতে পারেনি। সেটা নেপালের সাথে বলেন, মালদ্বীপের সাথে বলেন, পাকিস্তানের সাথে বলেন, ভুটানের সাথে বলেন, কারোর সাথে কিন্তু ভারতের অবস্থান, রাজনৈতিক অবস্থান পরিচ্ছন্ন নয়। তো সেখানে আমি মনে করি যে জামাত ইসলামীর যেহেতু একটি সম্ভাবনাময় রাজনৈতিক দল এবং ৫ই আগস্টের পর একটি নতুন সুযোগ তাদের মধ্যে তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমার যদি এটা তাদের স্বাধীনতা রয়েছে, তারপর আমি বলবো যে আরও বুঝে শুনে সিনিয়র নেতাদের বক্তব্য দেওয়া উচিত, তাতে তাদেরই উপকার হবে বলে আমি মনে করি আর কি। ধন্যবাদ। আমরা এনসিপি নিয়ে আসি। আমরা এনসিপি তাদের যে ক্রাইটেরিয়াগুলো জমা দিয়েছে নির্বাচন কমিশনে, হয়তো তারা নিবন্ধন পেয়ে যাবে। পাশাপাশি মার্কা নিয়ে একটি জটিলতা। সেখানে আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে একটি সুনির্দিষ্ট মার্কা তারা চাচ্ছে, সেই মার্কাটি আসলে মার্কা তালিকায় নাই বা নির্বাচন কমিশন সেটি নির্ধারণ করেনি। সেটি যুক্তি আছে, নিশ্চয়ই যৌক্তিক কতগুলো দিক আছে যে কি কারণে এই মার্কাটি দেওয়া যাবে না। এটি নিয়ে একটি সংকট তৈরি হয়েছে। সেটি নিয়ে এনসিপির নেতারা নেতিবাচক মন্তব্য করছেন। সার্জিস তিনি বলেই দিয়েছেন যে শাপলা ছাড়া আসলে তারা নির্বাচন হতেই দেবে না। এই যে নেতিবাচক মন্তব্য, এটি কি শুধুমাত্র মন্তব্যের মধ্যেই সীমাবদ্ধ, নাকি আপনার কি মনে হয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত তারা চ্যালেঞ্জ করতে পারে বা আন্দোলনে যেতে পারে, বাধ্য করার চেষ্টা করতে পারে? আসলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসটা আমার মনে হয় যে এনসিপিকে খুব বেশি উপলব্ধি করতে পারে না। আপনার সকলের মনে থাকার কথা যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পরপরই বাংলাদেশে একটি রাজনৈতিক দলের জন্ম হয়েছিল, সেটি হলো জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। এবং তখনও কিন্তু বাংলাদেশের মানুষরা স্বাধীনতার পর জাসদের উপর একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। তরুণ নেতৃত্ব, মেধাবী নেতৃত্ব, তারা বাংলাদেশের জনগণের সামনে একটি নতুন স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছিল এবং আগামী রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনে তাদের একটা ব্যাপক ভূমিকা থাকবে। কিন্তু জাসদের তৎকালীন নেতৃত্ব, আমি বলবো যে হঠকারী সিদ্ধান্তের কারণেই জাসদের পরিণতি কিন্তু খুব বেশি ভালো হয়নি। সেখানে ৭৫-এর পট পরিবর্তনের পর জাসদ কিন্তু আর সামনে আসতে পারলো না। সেখানে জিয়াউর রহমানের মতো একজন দেশপ্রেমিক
সৈনিকের আগমন হলো এবং সেই সৈনিককে কেন্দ্র করে নতুন বলয় সৃষ্টি হলো। এখানে আমার কেন জানি মনে হচ্ছে যে এনসিপি ঠিক একই ভুল করতে যাচ্ছে। যে 50টি প্রতীক আমি দেখলাম, এর প্রতীকের মধ্যে অনেক প্রতীক আছে যে চয়েস করার মতো প্রতীক, ওট, হরিণ আছে তো। আর প্রতীক জনপ্রিয় হয় আসলে আপনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে। 1954 সালে যুক্ত ফ্রন্টের নির্বাচনের সময় মজলুম জনতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী নৌকাকে বেছে নিয়েছিলেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের 3টা জনপ্রিয় প্রতীকেরই কিন্তু জনক মৌলানা ভাসানী, অর্থাৎ নৌকা, পরবর্তীতে ধানের শীষ এবং বিকল্প উনি নাঙ্গল প্রতীকও একসময় চেয়েছিলেন। তাহলে এই যে রাজনীতির ধারাবাহিকতা, অর্থাৎ মৌলানা ভাসানীর রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই কিন্তু 1954 সালে নৌকা প্রতীক বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে গেল এবং জনপ্রিয়তার চূড়ান্ত শীর্ষে চলে গেল। পরবর্তীতে জিয়াউর রহমান, মৌলানা ভাসানী 73 মৌলানা ভাসানী এবং 79-তে এসে জিয়াউর রহমান, মশিউর রহমান জাদু মিয়ার নেতৃত্বে যে জাতীয়তাবাদী ফ্রন্ট, সে ফ্রন্ট এর এই মার্কা অর্থাৎ ধানের শীষ মার্কা জনগণের কাছে পৌঁছে গেল এবং এটা জনপ্রিয়তায় পরিণত হলো। সুতরাং মার্কাটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার নেতৃত্ব কতটুকু পর্যন্ত যেতে পারবেন। এখানে আপনার ন্যাশনাল জাতীয় নাগরিক পার্টির আসলে নেতৃত্বরা কি চাচ্ছেন এটি আমি পরিষ্কার নয়। তারা কি আরেকটি বিএনপির জন্ম হতে চাচ্ছেন অথবা আরেকটি জামাত ইসলামের জন্ম হতে চাচ্ছেন? মানে তাদের আদর্শটা কি? ইসলামী আদর্শ নাকি জাতীয়তাবাদী আদর্শ অথবা বাঙালি ঘরনার আদর্শ? এটি কিন্তু এখনো জনগণের কাছে পরিষ্কার নয়। এনসিপির জন্মটা জনগণের মধ্যে একটা নতুন আকাঙ্ক্ষা, নতুন স্বপ্ন সৃষ্টি করেছিল, কিন্তু অল্প দিনের মধ্যেই আমার কাছে মনে হয়েছে যে এনসিপি বিতর্কিত হয়ে গেছে এবং এনসিপির নেতৃত্ব তাদের জায়গা থেকে এমন সব বক্তব্য দিচ্ছেন। কারণ কি মনে হয় আপনার? এটি আমার কাছে মনে হয় যে বয়সের মানে আন্দোলনের নেতৃত্ব কিন্তু এক জিনিস, রাষ্ট্র পরিচালনা এবং রাজনীতি করা কিন্তু আরেক জিনিস। আপনি নিজে একজন সাংবাদিক, মাঠের সাংবাদিক, আপনি ভালো জানেন। আপনার মনে থাকার কথা, যখন আওয়ামী লীগ থেকে ডক্টর কামাল হোসেন বের হয়ে আসলেন তখন গণফোরামের স্টেজে কিন্তু একটি মন্ত্রিসভা করার মতো জাতীয় নেতৃত্ব ছিল, তো রাজনীতি না থাকার কারণে সেই গণফোরাম কিন্তু আর একটা বিশাল অংশ বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে তৈরি হয়নি। পরবর্তীতে আপনি যদি দেখেন যে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তমের নেতৃত্বে আওয়ামী লীগ আবার ভাঙলো, কিন্তু আবারও কিন্তু আরেকটা আওয়ামী লীগ সৃষ্টি করার চেষ্টা হলো, কিন্তু আওয়ামী লীগের বিকল্প আর হতে পারলো না। ইভেন যদি এখানেও আপনি আসেন, বি চৌধুরী সাহেব, কর্নেল অলি আহমেদ, বীর বিক্রম সাহেব, তারাও কিন্তু রাজনৈতিক আদর্শ, অর্থাৎ আরেকটি বিএনপি তো হবে না। আরেকটি বিএনপি করতে চাইলে জনগণ কেন আপনার কাছে আসবে? তাহলে তো বিএনপির কাছেই যাবে অবশ্যই। অর্থাৎ বিএনপির বিকল্প আরেকটি রাজনৈতিক শক্তি তৈরি করার জন্য যে রাজনৈতিক চিন্তা অথবা যে স্বপ্ন জনগণকে দেখানো উচিত অথবা দেখানো প্রয়োজন, সেটা তারা সময়োপযোগী দর্শন তারা দিতে পারে নাই বলে আমি মনে করি যে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এইখানে এনসিপিও আমি মনে করি যে এখন পর্যন্ত জনগণের সামনে নতুন কোনো স্বপ্ন দেখাতে পারে নাই। দুর্নীতি দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই একটা সময় যে শেখ হাসিনার এক দফা পতনের এক দফা আন্দোলনে রূপান্তরিত হয়েছে। গত এক বছর চলে গেছে, আর প্রায় 1.5 বছরের কাছাকাছি আমরা কিন্তু সেই জায়গা থেকে জনগণকে দুর্নীতি বিরোধী কোনো সংগ্রাম অথবা দুর্নীতির বিরুদ্ধে এই সরকার অথবা এনসিপির নেতৃত্ব বড় কোনো আকাঙ্ক্ষা জনগণকে দেখাতে পারেনি। বরং লোক মুখে শোনা যায়, গণমাধ্যমে দেখা যায় যে এনসিপির অনেক নেতৃত্বই দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন। তাদের অবস্থান, তাদের চলাফেরাই প্রমাণ করে যে তারা দুর্নীতির সাথে জড়িয়ে গেছেন। আপনারা দেখবেন যে কয়েকদিন আগে গণমাধ্যমে এসেছে যে একজন উপদেষ্টা কুমিল্লা বাড়ি, উনি প্রায় 400 কোটি টাকা উনি এলাকার জন্যই বরাদ্দ নিয়েছেন। তাহলে উনি তো কুমিল্লার উপদেষ্টা না, উনি তো জনগণের সমগ্র বাংলাদেশের উপদেষ্টা। তাহলে উনি মূল বাজেটে 400 কোটি টাকা উনি এলাকার জন্য নিয়ে গেলেন, এটা কি মানে যে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে আপনারা রাষ্ট্র ক্ষমতা সেই বৈষম্যের সৃষ্টি তো আপনারা করতেছেন। আমি খুব বেশি আশাবাদী এখন আর নই এনসিপিকে নিয়ে, কারণ এনসিপি বাংলাদেশের মানুষের কাছে নতুন কোনো স্বপ্ন নিয়ে, নতুন কোনো দর্শন নিয়ে হাজির হতে পারছে না। এবং এখানে আমি বলবো যে এনসিপিকে নির্বাচন কমিশনের সাথে বসা এবং একটি সুষ্ঠু সমাধানের মধ্য দিয়ে তার নিবন্ধনটা তৈরি করে জনগণের কাছে যাওয়া এবং আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদেরকে কতটুকু গ্রহণ করবে এটি প্রমাণ করা। এটি প্রমাণ করতে না পারলে বাংলাদেশের রাজনীতিতে মানে অনেক বড় বড় দলের আবির্ভাব হয়েছে, কিন্তু সময়ের বিবর্তনে সেই দলগুলো কিন্তু আর টিকে থাকতে পারেনি। এই এনসিপির এই যে একটা প্রত্যাশা বললেন, যে একটা প্রত্যাশা ছিল মানুষের আকাশচুম্বী, সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি, মানে অর্থাৎ যে বৈষম্যের কথা বলা হচ্ছে, যে বৈষম্যহীন বাংলাদেশ গড়া, সেই বৈষম্যহীন যে চেতনা, সেটি থেকেই তো এনসিপির জন্ম। জন্মটা যদি আপনার একটা সততার প্ল্যাটফর্ম হয়,
সেটি কেন আপনার পরবর্তীতে আসলে সেটি চ্যুত হবে? সেখানে তো সরকারেরও সমর্থন ছিল, একটি বড় প্ল্যাটফর্ম ছিল যে সরকারের একটা সহায়তা আছে এনসিপি গঠনে, এটি সবাই বলছে। পাশাপাশি তাদের তো কোনো ধরনের প্রতিবন্ধকতা ছিল না যে তাদের আদর্শকে ছড়িয়ে দিতে বা মানুষের কাছে যেতে কোনো প্রতিবন্ধকতা আছে। এত সুযোগ সুবিধা নিয়েও বা পাবার পরেও কেন আমরা এনসিপি দাঁড়াতে পারলো না? দ্বিতীয় আমি একটি বিষয় উল্লেখ করতে চাই, জিয়াউর রহমান যেমন তিনি 1971 সালে নিজের একটা ভূমিকার জানান দিয়েছিলেন, পরবর্তীতে জনগণ 75-এ তাকে সৈনিকরা যখন তাকে নিয়ে বেরিয়ে আসে এবং নতুন একটা ইতিহাসের তৈরি হয়। জিয়াউর রহমান অল্প সময় রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, অর্থাৎ তার যে একটা ভিত্তি বা তার একটা আদর্শ এটি কিন্তু মানুষ জানতে পেরেছে, যে কারণে পরবর্তীতে তিনি যে দলটি গঠন করেছিলেন সেটির উপর মানুষের আস্থা তৈরি হয়েছিল। তাহলে এনসিপি কেন পারবে না? এখানে দেখেন যে জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের সামনে 75-এর 7ই নভেম্বরের পরে একটি নতুন দর্শন দিয়েছিলেন। অর্থাৎ দীর্ঘদিন বাঙালি জাতীয়তাবাদের যে উত্থান, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে পাহাড় জনপ্রিয়তা, সেখানে জিয়াউর রহমান 3.5 বছরে সেখানে ছুঁই ছুঁই করে ফেলেছে। এটি হচ্ছে বাংলাদেশের জনগণের কাছে উনি একটা নতুন দর্শন দিতে পেরেছিলেন এবং নতুন স্বপ্ন দেখাতে পেরেছিলেন, এবং সেই স্বপ্ন পূরণের জন্য নিজে মাঠে কাজ করেছেন এবং নিজের যে সার্কেল উনি বেছে নিয়েছিলেন সেটি অত্যন্ত যোগ্যতা ও মেধা সম্পন্ন নেতৃত্ব কিন্তু উনি বেছে নিয়েছিলেন। এবং ব্যক্তি জীবনে জিয়াউর রহমানের বিরোধী শিবির থেকেও কখনো অসৎ বলতে পারে নাই। আপনি দেখেন গত 17 বছর আওয়ামী সরকার জিয়াউর রহমানের চরিত্র নানাভাবে হরণ করার চেষ্টা করছে, কিন্তু উনি যে অসৎ এটিকে কিন্তু প্রতিষ্ঠা করার কোনো সুযোগ তারা পায় না। তাহলে জিয়াউর রহমানের বিরুদ্ধে লোক অর্থাৎ জিয়াউর রহমানের প্রতিপক্ষ কিন্তু জিয়াউর রহমানকে অসৎ বলতে পারবে না। এখন এনসিপির নেতৃত্ব কিন্তু একটি স্বপ্ন দেখাতে পেরেছিল যে 5ই আগস্টের এই গণ আন্দোলনের নায়ক তারা। এই 5ই আগস্টের গণ আন্দোলনের নায়কদের প্রতি বাংলাদেশের জনগণের মনের গভীর থেকে শ্রদ্ধা ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য এটি যে এনসিপি যখন গঠন হলো তারপর থেকে এ পর্যন্ত এনসিপির বহু নেতৃত্বের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার যে প্রচলিত রাজনীতি, সেই রাজনীতিতে জড়িয়ে পড়ার কথা চলে এসেছে। এনসিপি কি বাংলাদেশের মানুষের সামনে বাঙালি অথবা বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে নতুন কোনো দর্শন দিতে পেরেছে? কিংবা আমি যদি বলি যে ইসলামী রাজনৈতিক যে দর্শন আমরা আজকে জামাত ইসলাম কিংবা খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা যে চর্চা করছে ওরকম একটা দর্শন কি তারা দিতে পেরেছে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে এইটা আমাদের দর্শন, এই দর্শনের ভিত্তিতে আমাদের রাষ্ট্র ক্ষমতা গঠন হবে? এটা কিন্তু পারে নাই। শুধুমাত্র জুলাই সনদকে ভিত্তি করেই তারা অনেক কিছু করার চেষ্টা করতেছে। সেখানেও আমি মনে করি যে জুলাই সনদে কি তারা সফলতার সাথে ব্যাটিং করতে পেরেছে? যে স্বপ্ন নিয়ে আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা, সুনির্দিষ্ট এনসিপি বা কারণ নয়। এনসিপি যেহেতু মূল আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, স্বাভাবিকভাবে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনের যে স্বপ্ন জনগণ দেখেছে তারা মনে করেছিল যে এই ছেলেগুলি পারবে অবশ্যই, কিন্তু সেই স্বপ্ন কিন্তু তারা আসলে জনগণের সেই স্বপ্নের ধারে কাছেও তারা যেতে পারছে না। এটি আমার মনে হয় যে তারাও গতানুগতিক রাজনীতির সাথে গা ভাসিয়ে দিয়েছে এবং এই কারণে জনগণ এখন স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছে। ধন্যবাদ। আমি একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমি জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার, তিনি আজকে বলেছেন যে আমরা সমঝোতা হলে আমরা 100 আসন ছাড় দেব, যাদের সাথে জোট করবে। কয়েকটি ইসলামিক দলের সাথে তাদের একটি প্যারালাল আন্দোলনও করছে তারা পিআর নিয়ে, পাশাপাশি আগামী নির্বাচনের বেশ কিছু দাবি দেওয়া নিয়ে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, এরকম কয়েকটি দল আছে তাদের সাথে, হেফাজতের একটি অংশ আছে। সবকিছু মিলিয়ে আপনার কি মনে হয় যে উনি 100 আসন ছাড় দেওয়ার কথা বললেন, পাশাপাশি এটি রাজনীতি ইতিবাচক কিনা, যে জামাত তাহলে শেষ পর্যন্ত নির্বাচনে যাবে, এর একটি ইঙ্গিত কিনা? দ্বিতীয় কথা হলো যে জামাতের যে একটি নেতিবাচক ভঙ্গি পিআর নিয়ে, যে আসলে পিআর ছাড়া নির্বাচনে যাব না, আসলে এটি আমার কাছে মিশ্র একটা, আমার কাছে অনেকটা মনে হয় যে পিআর পদ্ধতিটা জামাত ইসলাম অনেকটা সরকার এবং বিএনপির উপর চাপ প্রয়োগের জন্যই সামনে নিয়ে এসেছে। আমার কাছে মনে হয় যে অবশেষে তারা নির্বাচনে যাবে। তাদের চাওয়াটা কি? আসলে তারা নির্বাচনে যাবে এবং তারা যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগ মাঠে নেই, আওয়ামী লীগ নিষিদ্ধ, সুতরাং বিএনপি এবং জামাত এই দুটি হচ্ছে প্রধান শক্তি। এখন কে, জামাত ইসলাম যেহেতু দ্বিতীয় শক্তি, সে স্বাভাবিকভাবে চাবে যে আমি প্রথম শক্তি হতে পারি কিনা। সেখানে আপনি একটি বিষয় দেখবেন যে জামাত ইসলাম একটি সুসংগঠিত রাজনৈতিক দল এবং অনেকে বলেন যে জামাত ইসলাম তার কমিটমেন্ট থেকে সরে না, এটা একটা বড় অর্জন তাদের।
এবং এখানে যারা যেহেতু বাংলাদেশে একটা ট্র্যাডিশনগত 30 বছর যাবৎ চলছে এটা জোট রাজনীতির, সেই জোট রাজনীতিতে জামাত ইসলাম আমি মনে হয় না কেন জানি যে শুধুমাত্র ইসলামী কোনো জোট জামাত ইসলাম করবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে জামাত ইসলাম ইসলামিক জোট দলগুলো ছাড়াও অনেক প্রগতিশীল এবং জাতীয়তাবাদী রাজনৈতিক দলগুলোর সাথেও তারা কথা বলছে, এবং তারা একটি বৃহত্তর অর্থাৎ বিএনপির বাইরে যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হয়ে এবং কখনো কখনো আসন ভিত্তিক সমঝোতার মধ্য দিয়ে তারা রাষ্ট্র ক্ষমতা যাওয়ার একটা পরিকল্পনা করতেই পারে। এটি আমি অস্বাভাবিক কোনো, যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে দৃশ্যমান দুটি রাজনৈতিক দল, সুতরাং তারা বিএনপিকে পরাজিত করে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখার অস্বাভাবিক কোনো বিষয় না। সেই বিষয়টা আগেই ওরা পরিষ্কার করে দিল। এখানে যেহেতু 100 আসনের বিষয়টা তারা মানে পরিষ্কারভাবে আজকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বোধহয় বলেছেন, বিভিন্ন গণমাধ্যমে দেখলাম। এখানে আমার মনে হয় যে এর চেয়ে বেশি আসনও তারা ছাড় দিতে পারে যদি সেখানে। কিন্তু বাংলাদেশে আপনি এখনো বিএনপি সমমনা রাজনৈতিক দলগুলোর বাইরে কিন্তু অনেক রাজনৈতিক দল বাইরে রয়ে গেছে। অবশ্যই। এবং জামাত ইসলামের সাথে এক মঞ্চে উঠবো না এরকম অবস্থাও কিন্তু 5ই আগস্টের আগে যেভাবে ছিল এখন কিন্তু ওইভাবে আর নাই, অনেকটা কমেও গেছে। এটা কি ক্ষমতার মোহ বা আসন মানে এই মুহূর্তে সবাই এই মুহূর্তে সবাই ক্ষমতায় যেতে চায়, ক্ষমতার শেয়ার পেতে চায়। তো শুধু ক্ষমতার যখন শেয়ার পেতে, যেমন আওয়ামী লীগ আগে কি ছিল যে আওয়ামী জোটে নাহলে বিএনপি জোটে। তা আপনি যদি এইভাবে ক্ষমতায় যাওয়ার একটা মোহই কাজ করে সব সময়, তাহলে আপনি পরিবর্তনটা আনবেন কিভাবে দেশে? পরিবর্তন কি হয়েছে না সেটাই বলছি যে আসলে 5ই আগস্টের পর যে পরিবর্তন হওয়া, কিন্তু ভবিষ্যতে একটা নির্বাচনের মাধ্যমে আপনি যে সরকারটি পাবেন বা যারাই বিরোধী দলে থাকুক একটা পরিবর্তনটা আসবে, সেটাও আমার কাছে খুব বেশি মনে হয় না। দেখেন বাংলাদেশের একেবারে আমরা যদি গণতান্ত্রিক ধারা বলি, 1991 সালে দীর্ঘ মানে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে আমরা পার্লামেন্টারিয়ান পদ্ধতিতে চলে গেলাম, কিন্তু সংসদীয় গণতন্ত্র কি 91 সাল থেকে এই লাস্ট পর্যন্ত কখনো স্টেবল? আপনি 91 সালের পরে যে সরকার ছিল, সরকারে ছিল বিরোধী দল পার্লামেন্ট বর্জন করছে, শুধুমাত্র 90 দিনের যে বার্ডেনটা ছিল ওইখানে যে স্বাক্ষর করেছে, অর্থাৎ ওনার গাড়ি বাড়ি সব ঠিক রাখার জন্য যতটুকু করা। আবার 2001 আবার 96 থেকে 2001-এর যে শাসনকাল সেখানে বিএনপি বর্জন করেছে একই, আবার 2001 থেকে 2006 একই। সুতরাং এখানেও যে আগামীতে খুব বেশি কাজ হবে এটি আমার কাছে মনে হচ্ছে না, কারণ এখানে আপনার আইনের অনেকগুলি সংশোধন আমাদের করা উচিত ছিল। যেমন 70 অনুচ্ছেদ এটি যতক্ষণ পর্যন্ত আপনি তুলে না দিবেন ততক্ষণ পর্যন্ত একজন এমপি দলের বাইরে কিছু করতে পারবে না। আপনার দল যদি একটি সেটি তো জুলাই সনদে এটি পরিবর্তন আনার কথা ছিল, সেটি আসলে কতদূর আপনারা কতদূর না আমাদেরকে তো আসলে জুলাই সনদের যে আলোচনা, সেই আলোচনা দলের সিদ্ধান্তের বাইরেও সে তার মতামত দিতে পারবে। মানে এখানে একটা বিষয়টা হচ্ছে যে আমাদের মানে জুলাই সনদের যে বৈঠকগুলি সেখানে কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে তারা ডেকেছেন আমরা জানি না। যেমন আমরা কিন্তু 24-এর জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করি। একজন রাজনৈতিক দলের নেতা হিসেবে তো আপনার সেটা জানার কথা, জানি না এই কারণে যে এই বিষয়টি 70 অনুচ্ছেদের আসলে কি অবস্থা। আমরা কিন্তু 24-এর নির্বাচনে অংশগ্রহণ করি নাই, তারপরও এই বৈঠকগুলিতে আমাদেরকে ডাকা হয় নাই। কেন ডাকা হয় না এটি আদৌ আমরা পরিষ্কার নয়। কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে কাদেরকে ডাকা হয়েছে এটিও আমরা পরিষ্কার নই। যদি মানে একটা ক্রাইটেরিয়া তো আছে কাদেরকে ডাকা হবে, যদি 24-এর নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে ডাকা হবে না, তাহলে আমরা তো 24-এর নির্বাচনে অংশগ্রহণ করিনি, তাহলে আমাদেরকে ডাকা হলো না কেন? এরকম অনেক প্রশ্ন। কিন্তু তারপরও আমরা চাই জুলাই সনদটা বাস্তবায়ন হোক, সংস্কারগুলি হোক। এখন সেই সংস্কার করতে যে রাতারাতি তো পরিবর্তন সম্ভব না। সংস্কার হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া, আজকে একটা হবে কালকে আরেকটা চলমান প্রক্রিয়া, এবং এটি রাজনীতিবিদদেরকে সততার সাথেই করতে হবে। কারণ একটি কথা আমি মনে করি, আপনার রাজনীতি কিন্তু শেষ রাজনীতি নয়, আপনার শাসনকালই শেষ শাসনকাল নয়। এটি কিন্তু ইতিহাস বারবার শিক্ষা দিচ্ছে, কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা রাজনীতিবিদরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করি না, গ্রহণ করি। শুধুমাত্র 11 থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতাম তাহলে কি আরেকটা ফ্যাসিবাদী শাসক আমাদের কাঁধে চড়ে বসতে পারত? পারে নাই। তাহলে একটা ফ্যাসিবাদী শাসক দীর্ঘদিন 17 বছর আমাদেরকে শাসন করেছে। এখন আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতা আসবে, যে প্রচলিত সংবিধান এটা যদি ব্যাপক সংস্কার না হয় তাহলে আসলে মানে কি পরিবর্তন হবে? এই দুর্নীতি দুর্বৃত্তায়ন গত 1.5 বছরে কি পরিবর্তন হয়েছে? সে আমলাতান্ত্রিক তন্ত্র কি সেই 17 বছর যারা সুবিধাভোগী আমলা তারাই তো এই আমলাতন্ত্রের মধ্যে রয়ে গেছে। তাহলে সে আওয়ামী লীগেরই তো প্রতিষ্ঠিত হচ্ছে। সে আওয়ামী লীগের আমলাদেরকে আপনি নতুন আমলা তো তৈরি করতে পারছেন না। তাহলে আপনার ব্যর্থতা, আপনি তাদেরকে রেখে মানে এই রাষ্ট্রকে আপনি দুর্নীতিমুক্ত করবেন কিভাবে? নানা কথা সমাজে এখন শোনা যায় যে এক দরবেশ চলে গেছে আরেক নতুন দরবেশে
আবির্ভাব ঘটেছে। এই কথাগুলি জনগণ কেন বলবে? তাহলে রাজনীতিবিদরা নিশ্চয়ই ভুলগুলি করছেন, যে জনগণ আর আপনাদের উপর আস্থা রাখতে পারছে না। তাহলে এটি তো প্রমাণিত। আপনি দেখেন গত 17 বছরে কোনো আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যায় নাই, কারণ জনগণ রাজনৈতিক দলগুলোর উপর আস্থা ছিল না। একমাত্র এই সন্তান, আমাদের সন্তানরা যখন যুদ্ধের নেতৃত্বে গিয়েছে, আন্দোলনের নেতৃত্বে গিয়েছে, তখন সাধারণ মানুষ মাঠে নেমে গেছে। অর্থাৎ ওরা মনে করেছে, এবং এটা কিন্তু ইতিহাস, 71-এর মুক্তিযুদ্ধ বলেন, রাজনীতিবিদদের উপর জনগণ আস্থা রাখে নাই এবং রাজনীতিবিদরা পালিয়ে গিয়েছেন। সৈনিক এবং সাধারণ কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, তরুণরা কিন্তু যুদ্ধের ময়দানে গেছে। আপনি এরশাদের বিরুদ্ধে আমরা যে আন্দোলন করেছি, তখন আমি একজন ছাত্র নেতা, সেই আন্দোলনে কিন্তু আমরা একটা পর্যায়ে হতাশ হয়ে গিয়েছিলাম, কিন্তু সেই আন্দোলনে কিন্তু আবার ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এবং সেই নেতৃত্বের মধ্য দিয়ে তখন ছাত্রলীগের সভাপতি ছিল আজকে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান বন্ধ করা হয়েছে। অর্থাৎ উনি ছাত্রলীগের সভাপতি থাকা অবস্থা শুধুমাত্র ঐক্যের স্বার্থে, ছাত্র নেতৃত্বের ঐক্যের স্বার্থে এরশাদের পতনের লক্ষ্যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া যাবে না, এই স্লোগান উনি বন্ধ করেছেন। তার মানে ছাত্ররা চেয়েছে মূলত পতন, ফ্যাসিবাদী অথবা স্বৈর শাসকের পতন, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করার স্বার্থে। এখানে সে কিন্তু তাই হয়েছে। কিন্তু মানে আন্দোলনের পরে যে বিজয় আসলো, সে বিজয় কেন জানি আমরা দ্রুততম রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য, এটা কিন্তু আমার মনে হয় যে এই মানে রাজনৈতিক দলগুলো যদি প্রথমেই বসে বলতেন যে আমাদের এই সংস্কার করা প্রয়োজন, আসেন আমরা একসাথে বসে সংস্কার করে ফেলি, এত সময় তো লাগার কথা না। সংবিধানের মূল জায়গাগুলি এখন আমরা শুনতেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে আপনি আপার হাউসকে কোনো ক্ষমতা দিলেন না। মানে আপনি যেটা বলতেছেন যে লোয়ার হাউস অর্থাৎ নিম্নকক্ষ যে আইন পাশ করবে, এটি আপার হাউসে যাবে, আপার হাউস যদি মনে করে সংবিধানের সাথে সাংঘর্ষিক, সে ফেরত দিবে। এইভাবে 3বার ফেরত দেওয়ার পর অটোমেটিক পাস হয়ে যাবে। তাহলে আপনি তাকে কি ক্ষমতা দিলেন? তাহলে তো জেলাও সেই কদু সেলাও। তাহলে আপনি কিছু লোক তৈরি করে তাদেরকে সেটা হলো যে কিছু এবং সুযোগ সুবিধা সরকারি গাড়ির কিছু নতুন লোককে আমরা কিছু লোককে উপহার দেওয়ার জন্য আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, মানে কার্যকর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আদৌ হবে কিনা, এটা তো আরো বেশি লেজুর ভিত্তি হয়ে যাবে। আপনি যেমনটি বললেন যে 3বার পর পর ফেরত দিলে সেটি, এগুলো আমরা দেখতেছি। তাহলে এইগুলি দিয়ে শুধুমাত্র গোজামিল দিয়ে কোনো সংস্কার জনগণের খুব কল্যাণ আসবে না। আমার কাছে কেন জানি মনে হয় যে গোজামিল দিতে যে আমরা আবারও কোনো নতুন ফ্যাসিবাদী শক্তির মানে ফ্যাসিবাদী শক্তির মতো একজন মানুষ যেহেতু এসবের নেতৃত্বে আছেন, আমরা জুলাই সনদ বলি, সংস্কার বলি, রাষ্ট্র ক্ষমতা বলি, সেখানে তো আসলে আমাদের পাবার অনেক কিছু ছিল, প্রত্যাশার অনেক জায়গা ছিল। দেখেন ইউনূস সাহেব যে মানে উপদেষ্টা পরিষদ গঠন করেছে, সেই উপদেষ্টা পরিষদের সবাই খুব বিজ্ঞ জ্ঞানী, কিন্তু তারা অধিকাংশ এনজিও ব্যক্তিত্ব, রাজনীতি করার কোনো অভিজ্ঞতা নেই। একজন রাজনীতিবিদের কাজ একজন আমলাকে দিয়ে হয় না, একজন এনজিও ব্যক্তিত্বকে দিয়ে রাজনীতিবিদ সর্বশেষ কিন্তু তার জনগণের কথা চিন্তা করতে হয়, জন আকাঙ্ক্ষার কথা চিন্তা করতে হয়। তাকে কিন্তু 5 বছর পরে হলো, 10 বছর পরে হলো গ্রামে ফিরে যেতে হয়, সাধারণ মানুষের কাছে ফিরে যেতে হয়। একজন এনজিও ব্যক্তিত্বের কিন্তু এই যারা উপদেষ্টা আছেন তাদের একটু বলেন তো কয়জন উপদেষ্টার সরাসরি 5ই আগস্টের আন্দোলনে ভূমিকা ছিল? 2-1 বাদ দিলে আবার দেখেন এই উপদেষ্টা কমিটি গঠন করার পর অনেকের মুখ থেকে আমরা শুনেছি রাজনীতিবিদরা ব্যর্থ, আমাদেরকে দীর্ঘদিন সংস্কার করতে হবে, এই জন্য দীর্ঘ সময় দরকার। আরে ভাই, রাজনীতিবিদরা ব্যর্থ কোথায়? রাজনীতিবিদরা কখনো ব্যর্থ হয় না। সর্বশেষ আপনাকে রাজনীতিবিদদের কাছে আসতে হবে। 71-এর মুক্তিযুদ্ধ রাজনীতির কারণেই হয়েছে, 90-এর আন্দোলন রাজনীতির কারণেই হয়েছে, এবং 2024-এর যে 5ই আগস্ট রাজনীতিবিদদের জ্বালাই সম্পন্ন হয়েছে। আপনাদের কোনো অবদান ওইখানে ছিল না। সুতরাং এই আমার কাছে কেন জানি মনে হয়েছে যে ডক্টর ইউনূসের এই উপদেষ্টা পরিষদ বাইরের থেকে ভাড়া করে এনেছে, হাইজ্যাক করে এনেছে, আমন্ত্রণ জানায় আনছে, এরা তো আসলে বাংলাদেশের জনগণের নার্ভই এখনো পর্যন্ত বুঝে না। বাংলাদেশের নার্ভ না বুঝলে এটা খুব বেশি, মানে বাংলাদেশকে আপনি কি দিবেন? আপনার জনগণের মাটি, গ্রামীণ ব্যাংক চালানো আর একটা রাষ্ট্র চালানো এক না তো? না, তা তো অবশ্যই। আবার সেখানে একটি সাক্ষাৎকারে একটি প্রধান উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি যে কোনো সময় সচল হতে পারে। এটি আসলে কিসের ইঙ্গিত, যেখানে সরকারের অবস্থান নিয়ে আওয়ামী লীগের কার্যক্রম এটা আমি খুব মানে সিরিয়াসলি নিচ্ছি না, কারণ আসলে তো ওনারা আপনি যদি অর্ডিন্যান্স মানে যে আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, ওটা তো নিষিদ্ধ কোনো নির্বাহী আদেশে কার্যক্রম, ওখানে কিন্তু স্পষ্ট লেখাই আছে কার্যক্রম স্থগিত করা, মানে তিনি আইনি ধারাবাহিকতায় কথাটি বলেছেন।
সেইখানে উনি ইচ্ছা করলে যে আওয়ামী লীগের অবস্থান এখন পরিষ্কার করে দিতে পারবেন এইটাও মনে হয় না, কারণ বাংলাদেশের জনগণ এখনো মানসিকভাবে আওয়ামী লীগকে গ্রহণ করার অবস্থায় নাই। তবে আমরা রাজনীতিবিদরা যদি ভুল করি, এখন যেটা হচ্ছে যে আমরা এই যে ধরেন এনসিপি নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব বলতেছে শাপলা না ফেলে নির্বাচন হতে দিব না, কিংবা আরেকটি রাজনৈতিক দল বলতেছে পিয়ার না হলে নির্বাচনে হতে দিব না, তাহলে যদি নির্বাচনে অংশগ্রহণ তারা না করেন এনসিপি অথবা জামাত ইসলাম অথবা ইসলামী আন্দোলন, তাহলে কি আরেকটি একতরফা নির্বাচন হবে? একতরফা নির্বাচন কি আমাদের জনগণের সেই সুযোগ কি আছে আমাদের? অবশ্যই। তা সেই সুযোগ যদি না থাকে, তাহলে এখানে কি আরেকটি অশুভ শক্তি, অগণতান্ত্রিক শক্তিকে আমরা নিতে পারে না? তাহলে এটা কিন্তু রাজনীতিবিদদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি চাই। রাজনীতিবিদদেরকে আমি বলবো যে বাংলাদেশের এখন এই মুহূর্তে দুটি রাজনৈতিক দল প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী, তাদের দুইজনকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে কোনো প্রক্রিয়া একটি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা পরিবর্তন। সেই নির্বাচনের পরবর্তীতে যদি যে সরকার গঠিত হবে সে ভুল করলে সে আন্দোলনের মধ্য দিয়ে আবারও তার পরিণতি 24-এর মতো হবে, এটাই বাস্তবতা। কিন্তু আমরা সে নির্বাচন করতে ব্যর্থ হই এবং সেই নির্বাচন করতে ব্যর্থ হলে একটি অশুভ রাজনৈতিক শক্তি, অরাজনৈতিক শক্তি যদি আমাদের কাঁধে চেপে বসে, তাহলে রাজনৈতিক দল হিসেবে আমাদের মাসুল দিতে হবে, বাংলাদেশ হিসেবে আমাদের মাসুল দিতে হবে। সেটি কারো জন্যই খুব বেশি কল্যাণ হবে বলে আমি মনে করি না। না, আমরা সেটি মনে করি যে না, সব দলের একটা ঐক্যমত্যের ভিত্তিতে একটি জাতীয় নির্বাচন, যেটি আসলে জনগণের কাছে খুবই প্রত্যাশা, যেহেতু দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি, সেটি প্রত্যাশা করি। আমি অন্য একটি বিষয় আসতে যাচ্ছি। আমরা দেখছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির মেয়াদ শেষ, এটি তো অন্তর্বর্তীকালীন একটি কমিটি ছিল বিসিবির, এখন সেটি নির্বাচন হতে যাচ্ছে সামনে। পরিচালক পদে কে কে নির্বাচিত হচ্ছেন বিভিন্ন ক্লাব থেকে সেটি নির্ধারণ করা হচ্ছে। পাশাপাশি আমরা দেখছি যেখানে বিভিন্ন ক্রিকেটার পাশাপাশি অনেকেই পরিচালক হচ্ছেন বা কাউন্সিলর হচ্ছেন। সেক্ষেত্রে আমরা দেখলাম যে বেশ কয়েকজন আবার পদত্যাগ করেছেন সরকারের কিছু গড়িমসি, একজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ দিয়ে। আবার সেখানে বলা হচ্ছে যে দলীয় কালার দেওয়া হচ্ছে। আবার আজকে গণমাধ্যমে দেখলাম যে তামিম ইকবালের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, মিরপুর স্টেডিয়ামের আশেপাশে দেয়ালে দেয়ালে নেতিবাচক মন্তব্য। আপনার কাছে কি মনে হয় আসলে এই বিষয়গুলো? এটি কোনো বাংলাদেশের ক্রিকেট তো মানুষের একেবারে, এটা কি বলবো, মানুষের আবেগ। দেখেন, এটি কোনো সুখকর বিষয় নয়। আমার আপনার সময় সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল ফুটবল, আপনাদের সকলে সে ফুটবলে আবহানী মোহামেডান ছিল জনপ্রিয়তার শীর্ষে। জনপ্রিয়তা আমরা ছাত্র জীবনে মারামারিও করেছি, কিন্তু সর্বশেষ কিন্তু স্টেডিয়াম থেকে বের হয়ে আবার ভাই ভাই। সেখানে এই ফুটবলটাকে ধ্বংস করে দিয়েছে এই রাজনীতিবিদদেররা, কারণ ওই দলীয় প্রভাব যখন দেখতে গেছে, আমার ভাই, আপনার খালু, আপনার দুলাভাই, এরকম করতে করতে মানে ওইটা কিন্তু একেবারে আজকে ফুটবলের অস্তিত্ব নাই বললেই চলে। আরেকটা কায়সার আহমেদ, আরেকটা সাব্বির, আরেকটা সালাউদ্দিন কিন্তু তৈরি হয় না। গত 17 বছর বাংলাদেশের মানে আমি মনে করি যে শেখ হাসিনা সালাউদ্দিন সাহেবকে সভাপতি বানাইছিলেন, কিন্তু সেই সালাউদ্দিন সাহেবও কিন্তু একজন ফুটবলার হয়েও জনগণকে ফুটবল ফিরিয়ে দিতে পারেন নাই। এখন ক্রিকেট হচ্ছে আমাদের জনপ্রিয়তার চূড়ান্ত শীর্ষে। ক্রিকেটের যে অবস্থা এখন চলছে, এটি যদি আমরা এই দলীয় রাজনৈতিক কালার দিতে যাই এবং সত্যিকার অর্থে যোগ্যদেরকে নির্বাচনের সুযোগ না দেই, চাপিয়ে দিতে চাই, সেটা যে বা যারাই দিতে চাক তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। কারণ এইভাবে আমরা ক্রিকেটটাকে হয়তো একসময় ধ্বংস করে দেব। এখানে আমি মনে করি যে কারো বিরুদ্ধেই, মানে যারা যোগ্য, আমি মনে করি যারা দাঁড়িয়েছেন নির্বাচনে সকলেই যোগ্য, তো কাউন্সিলরদেরকে সিদ্ধান্ত নিতে দেন। আপনি যে জনগণের ভোটাধিকারের কথা বলছেন, যে ভোটাধিকার আদায়ের জন্য আন্দোলন করলেন, ফ্যাসিবাদী সরকারের পতন হলো, একটি ইনস্টিটিউশন ক্রিকেট বোর্ড, সেখানে যদি আপনি সেই ফ্যাসিবাদী চরিত্রেরই বহিঃপ্রকাশ করেন, আপনার পছন্দের লোক পরিচালক না হলে আপনার বিরুদ্ধের লোক অথবা আপনার মতের বিরুদ্ধে অথবা আপনার অপছন্দের লোক যদি পরিচালক হয়, আপনি তাকে দলীয় ট্যাগ দিবেন, দলীয় মবের স্বীকার করবেন, এটিও তো একটি মব, মানে তার চরিত্র হনন করবেন। তাহলে আর ভালো লোকগুলো তো নির্বাচনে আসবে না। যখন ভালো লোকরা নির্বাচনে না আসবে, তখন তো এই ক্রিকেটটাও লুটেরাদের হাতেই চলে যাবে। অবশ্যই। তো এইটা যদি আমরা যে ভোটাধিকারের জন্য, জনগণের অধিকারের জন্য আন্দোলন করলাম, আমরা যদি একই কাজ সরকারের থেকে আমাদের উপদেষ্টারা করেন, তাহলে জনগণ কার উপর আস্থা রাখবে? অবশ্যই সেটি বিবেচনা করবেন যারা দায়িত্বে রয়েছেন।
আমরা বিশ্বাস করি যে তারা এই জায়গা থেকে নিজেদেরকে সরিয়ে নেবেন। অবশ্যই অবশ্যই। আমরা দেখলাম যে পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ইতিমধ্যে, এই গত এক সপ্তাহ ধরে পাহাড়ে বেশ সংকটাপন্ন অবস্থা ছিল, সেখানে আন্দোলন সংগ্রাম এবং হতাহতের ঘটনাও ঘটেছে। তো সবকিছু মিলিয়ে এই অস্থিরতার পেছনে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল থেকে আওয়ামী লীগ এবং ভারতকে দায়ী করা হচ্ছে। আসলে আপনার কাছে কি মনে হয় যে ভারত এখানে পার্বত্য চট্টগ্রামের ইস্যু তো দীর্ঘদিনের ইস্যু, এবং ৭১ পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের একটি বক্তব্যের মধ্য দিয়েই এই ইস্যু তৈরি হলো, এবং জিয়াউর রহমান বাঙালি সেটেলার করলেন, একটি এরশাদ অব্যাহত রাখলেন, একটি পরিচয় দিলেন। কিন্তু গত ১৭ বছর আমরা জানি যে অধিকাংশ আর্মি ক্যাম্প পার্বত্য চট্টগ্রাম থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, যার ফলে সন্ত্রাসীরা এটা অভয়ারণ্য তৈরি করতে সক্ষম হয়েছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সকল সময় হুমকির মুখে রাখতে চায়, বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায়, তারা সেটি সফলতার সাথে কাজ করেছে। এবং গত ১৭ বছর আর্মি ক্যাম্প সেনাবাহিনী ক্যাম্পগুলো উঠিয়ে নেওয়াতে যেটা হয়েছে যে প্রচুর সন্ত্রাসীদের হাতে আধুনিক অস্ত্র চলে এসেছে। এবং যেটা আপনি দেখবেন যে কিছুদিন আগে কুকিচিন নামের একটা বিদ্রোহী গ্রুপ এখানে ট্রেনিং সেন্টারও করেছে। এটি হচ্ছে আন্তর্জাতিক এবং আঞ্চলিক ষড়যন্ত্রের অংশ। এটি আমি মনে করি বাংলাদেশ সরকার, বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে। কারণ আপনারা জানেন যে একটা ষড়যন্ত্র গত অনেক বছর যাবতই চলছে, সেটি হচ্ছে আমাদের এই ৩ পার্বত্য অঞ্চল এবং মিজোরামের কয়েকটি অঞ্চল নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা, এবং এটি কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির ষড়যন্ত্র অনেক দিন যাবতই। এখানে যে শুধুমাত্র ভারতের ইন্ধন, ভারত তার স্বার্থে ইন্ধন দিবে, আমি বলছি যে বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল তারা অভিযোগ করছেন ভারত এবং আওয়ামী লীগ। না, এটি এখন শুনুন, আমাদের সমস্যাটা কি হয়েছে, আমি আপনাকে পছন্দ করি না রাজনৈতিকভাবে, আমি আপনাকে আপনার বিরুদ্ধে বলে ফেললাম, কিন্তু আমি বলি যে এই অঞ্চলগুলি নিয়ে, এই স্পট যে অঞ্চলগুলি আছে, এখানে আমাদের রাজনীতিবিদদের সচেতন হওয়া উচিত। এখানে শুধুমাত্র রাজনীতি করার জন্য কথা বলা উচিত না। এটি প্রতিবেশী রাষ্ট্র ভারতের যেমন ইন্ধন রয়েছে, এটি আন্তর্জাতিক ষড়যন্ত্রেরও ইন্ধন রয়েছে। এখানে কুকিচিনের সন্ত্রাসী বাহিনী তৈরি হয়েছে, তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে। এই কারণে যতগুলো ক্যাম্প, সেনা ক্যাম্প ওখান থেকে উঠিয়ে আনা হয়েছিল, প্রতিটি সেনা ক্যাম্প পুনঃস্থাপন করতে হবে। এবং এখানে দেশপ্রেমিক সেনাবাহিনী ছাড়া এই অঞ্চল আমাদের হাত থেকে আস্তে আস্তে ছুটে যাবে, এটি আমাদের মনে রাখতে হবে। এবং এখানে কিন্তু সহজভাবে শুধুমাত্র রাজনীতি করার জন্য, শুধুমাত্র আওয়ামী লীগকে দোষ দেওয়ার জন্য অথবা প্রতিবেশীর বিরুদ্ধে একটি রাজনৈতিক ব্লেম গেম খেলার সুযোগ কিন্তু এখানে নেই। এটি যদি শুধু রাজনীতির মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি, তাহলে কিন্তু আমাদের মাসুল দিতে হবে জাতি হিসাবে। পার্বত্য চট্টগ্রামে ১/১০ চলে যাওয়া, এটি কিন্তু বহু আগের ষড়যন্ত্র। এবং যে শান্তি চুক্তি, তথাকথিত শান্তি চুক্তি হয়েছিল, সেই শান্তি চুক্তি কিন্তু এই অঞ্চলকে আলাদা করে দেওয়ার জন্য অনেকগুলি পদ্ধতি, মানে নীরব পদ্ধতি তৈরি হয়েছিল, যে একজন পাহাড়ি জনগোষ্ঠীর নাগরিক বাংলাদেশের যে কোনো জায়গায় মানে জমি কিনতে পারবেন, যে বাড়ি করতে পারবেন, কিন্তু আমি একজন বাঙালি, আমি ওখানে বাড়ি করতে পারবো না। এটি তো হতে পারে না। না না না, এই বর্ষ আমি স্বাধীন দেশ, আমার দেশের নাগরিক, আমি পার্বত্য চট্টগ্রামে জমি কিনতে পারবো না? দেশের যে কোনো জায়গায়। তাহলে এই যে হয়েছে, তারপরে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আমি নিজে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম অভিমুখে যে লং মার্চ হয়েছিল, সেই লং মার্চের একজন সাধারণ কর্মী হিসেবে যোগ দিয়েছিলাম। এবং আপনার এখন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার তখন ইনক্লাবে ছিলেন, ওনার নেতৃত্বে ৩ পার্বত্য অঞ্চলে প্রায় ৩ মাস ব্যাপী যে নিউজগুলি হয়েছিল পার্বত্য কালো চুক্তির বিরুদ্ধে, আমি একজন ওনার সহকর্মী, মানে জুনিয়র সহকর্মী হিসেবে ওনার সাথে ছিলাম। আমি তখন মাত্র নতুন বিয়ে করেছি, আমার স্ত্রীকে রেখে, সংসার রেখে আমি চলে গিয়েছিলাম। এটা হচ্ছিল দেশপ্রেম, যে আমি চাই না যে আমার দেশের একটা অংশ বিচ্ছিন্ন হয়ে যাক। আপনার তারপরে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যে সরকার ক্ষমতা ছিল, জাতীয়তাবাদী দেশপ্রেমিক সরকার, তারা সেটি সংস্কার করে নাই, মানে সেটির দিকে গুরুত্ব দেয় নাই। মনে করেছে আমরা রাষ্ট্র ক্ষমতায় আছি, নিয়ন্ত্রণে আছে, ঠিক আছে, ওকে, কিন্তু এই নিয়ন্ত্রণের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা তো বসে থাকে নাই। তারপর আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই গত ১৭ বছরে আমাদের একের পর এক সেনা ক্যাম্প তুলে নিয়ে এসেছে, যার ফলে হয়েছে সন্ত্রাসীরা শক্তিশালী হয়েছে, তাদের কাছে আধুনিক অস্ত্র চলে এসেছে। যে ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন, যে আমাদের সেনাবাহিনীর উপর হামলা, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা, সে ঘটনা তো আসলে ঘটে নাই। সরকারি ডাক্তাররা তো পরবর্তী স্টেটমেন্ট দিয়েছে, এই নারীর মানে শ্লীলতা হানির কোনো চিহ্ন পাওয়া যায় নাই। তাহলে এই ইস্যুটাকে তৈরি করে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, আমাদের বাঙালি জনগোষ্ঠীকে
আঘাত করার দুঃসাহস তারা পাচ্ছে কিভাবে? এখানে শুধুমাত্র আওয়ামী লীগের দায়, শুধুমাত্র ভারতের দায় দিয়ে দায়মুক্ত হওয়া যাবে না। এই অঞ্চলের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমার বাংলাদেশের 1/10 অস্তিত্ব রক্ষা করার জন্য আমাদের সকল রাজনৈতিক দলকে একসুরে কথা বলতে হবে। এবং এখানে আমি মনে করি সরকারের উচিত অবিলম্বে দেশপ্রেমিক সেনাবাহিনীর যে ক্যাম্পগুলি উঠিয়ে নিয়ে আসা হয়েছিল সেই ক্যাম্পগুলি পুনর্স্থাপন করা। অন্যথায় আমরা মনে হয় যে ভয়াবহ সংকটের দিকে আমরা নিজেরাই ঠেলে দেব পার্বত্য চট্টগ্রামকে। আমরা আসলে খুবই সুন্দর বলেছেন যে যাই হোক না কেন সেটি রাজনৈতিকভাবে না দেখে সেটির আসলে ঘটনা কি বা সেটি সুদূর প্রসারী সমাধান কি হতে পারে সেটি নিয়ে রাষ্ট্র এবং রাজনৈতিক দল চিন্তা করে একসাথে কথা বলে, একসুরে সবার সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত জাতীয় ঐক্য তৈরি করে। যাই হোক, আমরা আসলে আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে সবশেষ জানতে চাইবো, দেশে যে এই সংকট, পার্বত্য চট্টগ্রাম, পাশাপাশি আমাদের রাজনীতিতে যে সংকটগুলো, মতৈক্যের অভাব দেখা যাচ্ছে রাজনীতির আকাশ, সামনে একটি নির্বাচন, তো সর্বোপরি আপনার প্রত্যাশা কি থাকবে সরকার এবং এর সাথে সংশ্লিষ্টদের কাছে? আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর উচিত একটি জাতীয় ঐক্যমত্য তৈরি করা এবং সেই জাতীয় ঐক্যমত্যের মধ্য দিয়ে একটি নির্বাচন অনুষ্ঠিত করা। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ সিদ্ধান্ত নেই কাকে ক্ষমতা পাঠাবে, এই নির্বাচনকে কেন্দ্র করে পরস্পর কাদা ছোড়াছুড়ি এটি বন্ধ করা। কারণ আপনার জুলাই বিপ্লবের যারা আপনারা প্রত্যেকেই যারা আছেন প্রত্যেকেই কম বেশি সকলের অবদান আছে, কারো অবদানকে ছোট করে দেখার দরকার নাই। ছোট করে না দেখে আমরা আসেন সকলে মিলে একটি জাতীয় ঐক্যমত তৈরি করে একটি নির্বাচন করি। সেই নির্বাচনে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করুক। দীর্ঘদিন জনগণ ভোট দিতে পারে না, এটি কিন্তু একটা বড় বিষয়। বিশেষ করে গত 17 বছর আগে যে ছেলেটা 5 বছর ছিল সে কিন্তু আর একটা নির্বাচনে ভোট দিতে পারে নাই। তাহলে এই যে দীর্ঘমেয়াদী ভোট দিতে না পারার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে জনগণকে মুক্তি দেয়, জনগণ সিদ্ধান্ত গ্রহণ করুক। এবং সেখানে আমি মনে করি যে একটি অনির্বাচিত সরকারের চাইতে নির্বাচিত সরকার অনেক ভালো। কারণ আবার আমরা এমন কোনো আচরণ না করে যে আচরণের মধ্য দিয়ে একটি নির্বাচন ভণ্ডুল হয়ে যায়, তাহলেও কিন্তু আমাদের প্রত্যেককে মাসুল দিতে হবে। আমি রাজনীতিবিদদের প্রতি আমার অনুরোধ থাকবো যে 111 থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন, 24 থেকেও আপনারা শিক্ষা গ্রহণ করেন। ফ্যাসিবাদ কিন্তু এমনি তৈরি হয় না। ফ্যাসিবাদ তৈরির জন্য যে অনুষঙ্গ লাগে এগুলো কিন্তু তৈরি করে আমরা তৈরি করি, এইটা আমরা না করি। আমরা একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে আমরা চলে যাই, জনগণ সিদ্ধান্ত গ্রহণ করুক না। জনগণ কখনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করে না, এটা আমার কাছে সকল সময় জনগণ কখনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করে না। জনগণের কাছে চলে যাওয়া উচিত এবং একটা নির্বাচন সকলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক, জনগণের তার ভোটাধিকার প্রয়োগ করুক এবং সে ভোটটা গণনা হোক, রায়টা সঠিকভাবে, জনরায় যাতে সঠিকভাবে প্রতিফলিত হয়। মতৈক্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, ভিওডিকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদেই থাকবেন। ধন্যবাদ।